জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। শোনা যায়, ওকে ফাইন। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসেন আজকে আমরা সমাধান করব 2009 সালের সহকারী পরিচালক পদের প্রশ্নগুলো। এখানে মোটামুটি 43-44টার মতো বোধহয় প্রশ্ন করছে ওরা গণিতে। তার মধ্যে আজকে আমরা প্রথম অংশটা দেখব। আজকে প্রথম অংশের 22টা প্রশ্ন দেখব, তারপর আগামীকালকের ক্লাসে আমরা শেষের পার্টটা দেখব। দেখেন, এক নাম্বার দেখেন। এক নম্বরে বলা হচ্ছে যে এ ফার্মার হ্যাড 20 হেন্স, অল বাট টু ডাইড, হাউ মেনি হেন্স আর স্টিল অ্যালাইভ। এখানে অল বাট এই শব্দের অর্থটা আগে জানতে হবে। এই অল বাট শব্দের অর্থ হচ্ছে ব্যতীত বা ছাড়া। এই অল বাট শব্দের অর্থ হচ্ছে ছাড়া অবলিক ব্যতীত। ঠিক আছে, ব্যতীত। যে বলতেছে যে একজন কৃষকের কাছে 20টা মুরগি ছিল, 2টা ছাড়া সবগুলা মারা গেছে। ঠিক আছে, তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি হেন্স আর স্টিল অ্যালাইভ, তাহলে কতগুলো মুরগি এখনো জীবিত আছে। বলতেছে যে একজন কৃষকের কাছে 20টা মুরগি ছিল, অল বাট টু ডাইট, মানে হচ্ছে 2টা ছাড়া সব মারা গেছে। 2টা ছাড়া সব মারা গেছে, তাহলে জীবিত আছে কয়টা? তাহলে খেয়াল করেন, আপনি বলবেন যে ভাই 20টা ছিল, তার ভিতরে 2টা মাত্র বেঁচে আছে আর বাকি সব মারা গেছে, তাহলে বেঁচে তো আছে কয়টা? এখানে তো প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে যে 20টার মধ্যে 18টা যদি মরে যায়, বেঁচে আছে 2টা, তার মানে এই উত্তর হবে কত? 2 হবে। বুঝতে পারছেন? উত্তর হচ্ছে 2, যে 2টা মুরগি এখানে জীবিত অবস্থায় আছে। 2 নম্বরে চলে যান। দেখেন, এখানে 2 নম্বরে বলতেছে যে ডিভাইড 60/2, 60কে হাফ দিয়ে ভাগ করেন, অ্যান্ড ডিডাক্ট 20, তারপরে 20কে বিয়োগ করে দেন, হোয়াট ডু ইউ গেট, তাহলে আপনি কত পাবেন? তো বলতেছে যে এই যে 60, এই 60কে প্রথমে আমরা কি করব? হাফ দিয়ে ভাগ করব। ভাগ করলাম, ভাগ করার পর বলতেছে যে ডিডাক্ট 20, এখান থেকে 20কে বিয়োগ করে দিতে বলতেছে। বিয়োগ করে দেওয়ার পরে আমি কত পাবো? আমরা জানি যে যে কোনো সংখ্যাকে যদি আমরা হাফ দিয়ে ভাগ করে দেই, তাহলে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ হাফ দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, তাহলে 60 দ্বিগুণ হয়ে কত হবে? 120 হবে। সো 120 থেকে যদি আমরা 20কে বিয়োগ করে দেই, তাহলে আমরা কত ফলাফল পাবো? আপনি বলবেন যে 100 পাওয়া যাবে, তার মানে এই 100 উত্তর। 100 উত্তর হবে। পড়তে থাকেন টানা 3টা মাস, প্রিলির জন্য ভালো করে পড়েন, যার জীবনে যেন কখনো ব্যাংকের প্রিলির জন্য না পড়তে হয়। ঠিক আছে, 3টা মাস পড়লে প্রিলির জন্য আর কোনো পড়া বাকি থাকে না। যেহেতু প্রিলি পাস হতে সমস্যা হচ্ছে, আমি বলবো যে প্রথমে আগে প্রিলি 3 মাস এমনভাবে প্রিলিমিনারি পড়েন, যার জন্য কখনো প্রিলির জন্য আর না পড়তে হয়, যে আপনি না পড়ে গেলেও আপনি প্রিলি পাস করবেন। 3 মাসে এরকম প্রিপারেশন নিয়ে নেন। ঠিক আছে, পড়ার বিকল্প কোনো কিছু নাই, প্রচুর পরিমাণে পড়তে হবে। পরেরটাতে চলে যান, 3 নাম্বার।
দেখেন এখানে বলতেছে যে দ্য আওয়ার হ্যান্ড অফ অ্যান অ্যানালগ ক্লক মুভস 1/16 অফ এ ডিগ্রি এভরি মিনিট, দেন হাউ মেনি ডিগ্রিজ উইল দ্য আওয়ার হ্যান্ড মুভ ইন 1 আওয়ার। বলতেছে যে একটা ঘড়ির ঘন্টার যে কাঁটাটা থাকে, ঠিক আছে, একটা ঘড়ির ঘন্টার কাঁটা প্রতি মিনিটে 1/60 মুভ করতে পারে, ঠিক আছে। একটা ঘড়ির যে ঘন্টার কাঁটাটা থাকে অর্থাৎ ছোট যে কাঁটা, সেই কাঁটা বলতেছে যে প্রতি মিনিটে 1/60 যদি মুভ করে তাহলে 1 ঘন্টায় কতটুকু মুভ করতে পারবে, 1 ঘন্টায় কতটুকু মুভ করবে। আমরা জানি যে ভাই 1 ঘন্টা মানে কত, 60 মিনিট না। তাহলে একটা ঘড়ি যদি 1 মিনিটে 1/60 মুভ করতে পারে তাহলে 1 আওয়ারে কত মুভ করবে। 1 আওয়ার মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 60 মিনিটে কত মুভ করতে পারবে। আপনি তো তখন কত বলবেন যে 1/16 গুণন হচ্ছে 60, 60 আর 60 কেটে গেলে এই যে আমরা উত্তর পেয়ে যাব যে ভাই 1 ডিগ্রি মুভ করতে পারবে। উত্তর আছে অপশন এতে। আপনারা ভালো করে পড়েন, ঠিক আছে। আপনারা ভালো করে পড়লে এই যে আপনারা বলেন না যে আমরা ব্যবসা করতে, আপনারা ভালো করে পড়লে আপনাদের চাকরি হইলে আমাদের ব্যবসা ভালো হবে, ঠিক আছে। সো লাভ শুধু আপনাদের না আমাদেরও। এই জন্যই ক্লাসে বকাবকি করি, রাগারাগি করি, অনেক কিছুই বলি, ঠিক আছে। এতে অনেকের খারাপ লাগে, অনেকে কিছুই মনে করেন না, কিন্তু আপনারা পড়েন। আপনারা পড়লে আদতে আমাদের লাভ। একে তো টাকা দিচ্ছেন, 2 নাম্বার লাভ হচ্ছে যে আপনারা চাকরি পাইলে আমাদের একটা মার্কেটিং হয়। কারণ এই যে এডি রেজাল্ট বের হয়েছে, আমাদের মোটামুটি 5 জন স্টুডেন্ট টিকছে, 5 জন। এখন আপনি বলতে পারেন যে সফলতা তো কম, হ্যাঁ ঠিক আছে। 100 জন মানুষ চাকরি পাইলো, তার মধ্যে 5 জন চাকরি পাইছে আমাদের স্টুডেন্ট। এটা মানে বলা চলে যে অন্যান্য অনেক যাদের অবকাঠামোগত ইয়ে আছে, মানে কোচিং সেন্টার, তাদের চেয়ে আমাদের পারফরমেন্স ভালো না। অনেক কোচিং সেন্টার তো দেখাইতেই পারে নাই যে মানে তাদের ওখান থেকে একজনও টিকে নাই। তো আমাদের এখান থেকে 4 জন 5 জন চাকরি পাইছে আলহামদুলিল্লাহ। সো এই জন্য আপনাদেরকে বলি যে আপনারাও ভালো করে পড়েন, আপনারাও চাকরি পাবেন। সো আপনারা ভালো মতো চাকরি পাইলে, ভালো করে পড়লে আমাদেরও লাভ, সাথে আপনাদেরও লাভ, তাই না। সো ভালো করে পড়েন। 4 নম্বরে চলে যান। আমাদের গতবার এডিতে বোধহয় 6 জন কি 7 জন টিকছিল। এবার পোস্ট একটু কম, মানে মানুষজন কম নিছে, 100 জন নিছে, সেই জন্য আমাদেরও কম। যদি 200 জন নিত তাইলে হয়তো আরো 5-7 জন হয়তো চাকরি পেয়ে যেতে পারতো, ঠিক আছে। এই আমাদের আরো কয়েকজন সম্ভাবনাময় স্টুডেন্ট ছিল যে যারা ভাইবা দিছে, ওদের চাকরি পাওয়ার কথা, কিন্তু যাই হোক দুর্ভাগ্যবশত তাদের চাকরিটা হয় নাই। ইনশাল্লাহ সামনে সার্কুলার যখন দিবে তখন হয়তো আবার ওদের চাকরি হয়ে যাবে, এই দোয়া করি। আরো 5-7 জন ছিল আমাদের ইয়েতে, যে আমরা মানে ধরেই রাখছিলাম যে ওদের চাকরি হয়তো হয়ে যাবে, কিন্তু হয়নি। তা আপনারাও ভালো মতো পড়লে আপনাদেরও চাকরিটা হয়ে যাবে। দেখেন 4 নম্বর, দেখেন 4 নম্বরে কি বলতেছে যে সুশান ক্যান টাইপ 10 পেজেস ইন 5 মিনিটস। বলতেছে যে সুশান 5 মিনিটে 10 পৃষ্ঠা টাইপ করতে পারে। ম্যারি ক্যান টাইপ 5 পেজেস ইন 10 মিনিটস। ম্যারি 10 মিনিটে 5 পৃষ্ঠা টাইপ করতে পারে। ওয়ার্কিং টুগেদার মানে এই 2 জন যদি একত্রে কাজটা করে, হাউ মেনি পেজেস ক্যান দে টাইপ ইন 30 মিনিটস। তাহলে 30 মিনিটে তারা 2 জন মিলে কত পেজ টাইপ করতে পারবে, এটা বের করতে হবে, ঠিক আছে। এটা খুবই সহজ একটা জিনিস। দেখেন একদম মানে নর্মাল যে ঐকিক নিয়ম এইটা। সো প্রথমে যদি আমরা সুশানের হিসাব করি, সে 5 মিনিটে করতে পারবে কত, 10 পৃষ্ঠা। তাহলে আমরা দেখবো এইভাবে যে 5 মিনিটে টাইপ করতে পারবে 10 পৃষ্ঠা। ওকে ফাইন। তাহলে 2 জন মানে সুশান আর হচ্ছে ম্যারি, 2 জন মিলে কিন্তু 30 মিনিট কাজ করবে।
তাহলে আমরা আলাদা আলাদা করে বের করে পরে যোগ করে দিব। তাহলে 5 মিনিটে 10 পৃষ্ঠা টাইপ করতে পারলে সুশান্ত 30 মিনিটে কত পৃষ্ঠা টাইপ করতে পারবে? আপনি বলবেন যে ভাইয়া 10 গুণন 30 ডিভাইডেড হচ্ছে 5, 5 দুগুণে 10, 30 দুগুণে কত? এই যে 60 পেজ টাইপ করতে পারবে, 60 পেজ। ঠিক আছে, তারপরে আসেন ম্যারির হিসাবে চলে যাই, যে ম্যারির কি অবস্থা। এখানে বলতেছে যে ম্যারি 10 মিনিটে টাইপ করতে পারবে কয় পেজ? এই যে 5 পেজ টাইপ করতে পারবে। তাহলে ম্যারিও টাইপ করবে 30 মিনিট। তাহলে 30 মিনিটে টাইপ করতে পারবে কত? এই যে 5 গুণন 30 ডিভাইডেড হচ্ছে 10, 0 0 কেটে দিলে এই যে 3 5 15 পেজ টাইপ করতে পারবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই 30 মিনিটে এই সুশান আর ম্যারি দুইজন মিলে মোট কত পৃষ্ঠা টাইপ করতে পারে? তো আমরা দেখতে পাচ্ছি যে সুশান করতে পারে 60, ম্যারি করতে পারে 15, তাহলে দুইজন মিলে করতে পারবে কত? এই যে 75 পেজ। ঠিক আছে, এই 75 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন ই। পরেরটাতে চলে যান, 5 নাম্বার। দেখেন এগুলো হচ্ছে জিআরই বিগ বুক টাইপের মানে জিআরই টাইপের প্রশ্ন। ঠিক আছে, জিআরইর কোয়ান্ট সেকশনে এই টাইপের প্রশ্ন আসে, যদি এগুলার চেয়ে কঠিন আসে, এগুলো তো খুব সহজ প্রশ্ন। এখানে বলতেছে যে কোয়ান্টিটি এ টাইম টু ট্রাভেল 95, এটা মাইলস হবে, at 50 মাইল পার আওয়ার, অ্যান্ড কোয়ান্টিটি বি টাইম টু ট্রাভেল 125 মাইলস at 60 মাইল পার আওয়ার। অর্থাৎ এখানে আপনাকে দুইটা সিচুয়েশন দিয়ে রাখছে, বুঝতে পারছেন? দুইটা সিচুয়েশন দিয়ে রাখছে। এক নাম্বার অর্থাৎ কোয়ান্টিটি এ তে আপনাকে বলতেছে যে আপনি যদি 95 মাইল পথ 50 মাইল পার আওয়ার বেগে যান, ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টিটি এ। আর এইটা হচ্ছে আপনার কোয়ান্টিটি বি, যে আপনি যদি 125 মাইল পথ এই 60 মাইল পার আওয়ার বেগে যান, তাহলে কোনটা বড়? এই যে দেখেন অপশনে দিয়ে রাখছে যে কোয়ান্টিটি এ বড় নাকি দুইটা সমান, নাকি কোয়ান্টিটি বি বড়, নাকি এটা নির্ণয় করাই সম্ভব না, নাকি কোনোটাই উত্তর না। ঠিক আছে, তো আমরা এটা একটু হিসাব করে দেখি। আমরা যদি এখানে 5 দিয়ে ভাগ করি, 5 এখানে 19 বার, 5 এখানে 10 বার, 10 দিয়ে 19কে ভাগ করলে আমরা কত পাবো? 1.9 পাবো। আমরা যদি এখানে হিসাব করি, 5 এখানে যাবে 25 বার, 5 এখানে যাবে 12 বার, 12 দিয়ে 25কে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, মানে 12 দুগুণ 24, অর্থাৎ 2 দশমিক সামথিং কিছু একটা আসবে। ঠিক আছে, অর্থাৎ কোয়ান্টিটি এর ভ্যালু হচ্ছে 1.9, আর কোয়ান্টিটি বির ভ্যালু হবে 2 দশমিক সামথিং কিছু একটা। এত বের করার দরকার নাই, জাস্ট আপনি দেখেন যে কোনটা বড়। সো 12 25-এর ভিতর 2 বার যাবে, তার মানে 2 এর চেয়ে কিছু বেশি হবে। তার মানে এখানে অবশ্যই এই কোয়ান্টিটি এ আর কোয়ান্টিটি বির মধ্যে কোয়ান্টিটি বি বড় হবে। তাহলে এই যে অপশন সি উত্তর, যে কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। ঠিক আছে, যে কোয়ান্টিটি বির মানটা হবে সবচেয়ে বড়। পরেরটাতে আসেন, 6 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে ইন এ ক্লাস কম্পোজড অফ এক্স গার্লস অ্যান্ড ওয়াই বয়েজ, বলতেছে যে একটা ক্লাসে এক্স সংখ্যক বালিকা আর ওয়াই সংখ্যক বালক আছে। হোয়াট পার্ট অফ দ্য ক্লাস ইজ কম্পোজড অফ গার্লস, তাহলে ওই ক্লাসের কত অংশ বালিকা? ঠিক আছে, ওই ক্লাসের মোট ছাত্রছাত্রীর কত অংশ বালিকা? তাহলে আমি বলবো যে ভাইয়া এই প্রশ্নে গার্লস আছে এক্স আর বয়েজ আছে হচ্ছে আপনার ওয়াই, তাহলে টোটাল কতজন? টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত? আপনি বলবেন যে ভাইয়া এক্স প্লাস ওয়াই। তা প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই যে টোটাল শিক্ষার্থী আপনার এক্স প্লাস ওয়াই, এই টোটাল শিক্ষার্থীর কত অংশ বালিকা?
তো আপনি বলবেন যে ভাই বালিকা তো এখানে দেওয়া আছে এক্স জন, অর্থাৎ এক্স প্লাস ওয়াই জন শিক্ষার্থীর মধ্যে আমার এই যে এক্স জন বালিকা, তার মানে টোটাল শিক্ষার্থীর এক্স বাই এক্স প্লাস ওয়াই জন বালিকা আছে। এই যে অপশন সি তে উত্তর দেওয়া আছে। প্রশ্ন সহজ, বুঝছেন? এই জন্য ওরা অনেকগুলো প্রশ্ন দিয়ে রাখছে। ওই সময় এটাই কঠিন ছিল, 2009-এর এইদিকে এই প্রশ্নগুলোই কঠিন ছিল, কারণ ওই সময় সবাই ব্যক্তিগতভাবে প্রিপারেশন নিত। ঠিক আছে, বাজারে ওইভাবে বই টই তেমন একটা ছিল না। পরেরটাতে আসেন। দেখেন, এখানে বলা হচ্ছে যে আর ইজ গ্রেটার দেন এস, এস ইজ গ্রেটার দেন 0, কোয়ান্টিটি এ ইকুয়াল টু আর এস ডিভাইডেড আর অ্যান্ড কোয়ান্টিটি বি ইকুয়াল টু আর এস ডিভাইডেড এস। তাহলে কোনটা বড় বা কি অবস্থা এটা এখানে জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন, 0 হচ্ছে সবার ছোট, তারপরে হচ্ছে এস, তারপরে 0-র পরে আছে কত? এস, আর এস এর চেয়ে আর বড়, তাই না? আর এখানে কোয়ান্টিটি এ তে আমাকে কি দিয়ে রাখছে? বলতেছে যে কোয়ান্টিটি এ তে দেওয়া আছে আর এস ডিভাইডেড আর। তাহলে এইটা এই আর আর এই আর কেটে গেলে কোয়ান্টিটি এ থেকে আমি কত পাচ্ছি? শুধু এস পাচ্ছি। আবার কোয়ান্টিটি বি তে দেখেন কত দেওয়া আছে? এই যে আর এস ডিভাইডেড এস দেওয়া আছে। তাহলে এ এস আর এ এস কেটে দিলে কোয়ান্টিটি বি তে আমি কত পাচ্ছি? আর পাচ্ছি। আর এখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা স্পষ্ট দেখতে পারি যে এই আরটা হবে এস এর চেয়ে বড়। তো আর যদি এস এর চেয়ে বড় হয়, আমরা কোয়ান্টিটি বি হিসাব করে দেখতে পাইছি যে আমরা কত পাই? আর পাই। কোয়ান্টিটি এ হিসাব করে দেখতে পারি যে এস আমরা পাই। তাহলে এখানে অবশ্যই এই বি কোয়ান্টিটি বড় হবে। তাহলে এই যে দেখেন অপশন সি তে উত্তর দেওয়া আছে যে কোয়ান্টিটি বি ইজ গ্রেটার, যে কোয়ান্টিটি বি এখানে বড়। ম্যানহাটন 5 এলবি থেকে তুলে দিছে এই সময়। সে 8 নম্বরে চলে যাই। দেখেন, এই প্রশ্নগুলো আসে প্রায় পরীক্ষাতেই। এই 8 নাম্বার টাইপের প্রশ্নগুলো প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায় প্রিলিমিনারিতে। এখানে বলা হচ্ছে যে দেয়ার আর 200 কোয়েশ্চেন্স অন এ 3 আওয়ার এক্সামিনেশন। বলতেছে যে 3 ঘন্টার একটা পরীক্ষায় 200টা প্রশ্ন আছে। অ্যামং দিস কোয়েশ্চেন্স 50 আর ম্যাথমেটিক্স প্রবলেম। বলতেছে যে এই 200টার মধ্যে 50টা হচ্ছে গণিতের প্রশ্ন। ইট ইজ সাজেস্টেড দ্যাট twice as much time be spent on each math problems as for each other question. বলা হচ্ছে যে অন্যান্য প্রশ্নের তুলনায়, মানে আপনাকে সাজেস্ট করা হচ্ছে যে অন্যান্য প্রশ্নে আপনি যত সময় দিবেন, গণিতে দিবেন তার দ্বিগুণ সময়। অর্থাৎ অন্য বিষয়ের একটা প্রশ্ন সলভ করতে যদি আপনার 1 মিনিট লাগে, তাহলে গণিতে আপনি সময় দিবেন 2 মিনিট করে। আমাকে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মিনিটস শুড বি স্পেন্ট অন ম্যাথমেটিক্স প্রবলেমস। তাহলে গণিতের এই প্রশ্নগুলোতে আপনি কত মিনিট সময় ব্যয় করবেন? গণিতের প্রশ্নগুলো সমাধানের জন্য আপনি কত মিনিট সময় ব্যয় করবেন এটা জিজ্ঞাসা করছে। আমি ধরে নিচ্ছি যে এখানে 200টা প্রশ্ন হয়েছে, এই যে ম্যাথ থেকে প্রশ্ন দেওয়া আছে 50টা, এটা উল্লেখ করা আছে। আমি জাস্ট এমনি ধরে নিচ্ছি যাতে সহজে বুঝতে পারেন। আমি ধরে নিচ্ছি যে ইংরেজি থেকে প্রশ্ন হয়েছে বাদ বাকি 150টা। ঠিক আছে, এই হচ্ছে আমার 200 কোয়েশ্চেন। গণিত থেকে 50টা, ইংরেজি থেকে 150টা। আমাকে টাইম দিছে 3 ঘন্টা। এখন প্রশ্ন আমাকে সাজেস্ট করতেছে যে তুমি গণিতের ইংরেজির প্রশ্নগুলাতে যত সময় ব্যয় করবা, গণিতের প্রশ্নগুলাতে ব্যয় করবা তার দ্বিগুণ সময়। তো আমি যদি ধরে নেই যে আমি ইংরেজির প্রশ্নে ব্যয় করি এক্স মিনিট ধরে নেন,
এক্স মিনিট। যে ইংরেজির প্রশ্নে একটা প্রশ্ন সমাধান করতে আমার এক্স মিনিট লাগে, তাহলে গণিতের একটা প্রশ্ন সমাধান করতে আমাকে কত সময় লাগাইতে বলছে? দ্বিগুণ। তাহলে গণিতের একটা প্রশ্ন সমাধান করতে আমি কত সময় নিব? এই যে 2x সময় নিব। এখন খেয়াল করেন, গণিতের প্রশ্ন কয়টা? এই যে 50টা। তাহলে আমার টোটাল কত সময় লাগবে? আপনি বলবেন যে একটাতে যদি 2x লাগে, তাহলে 50টাতে লাগবে 50 ইন্টু 2x প্লাস ইংরেজিতে সময় লাগবে কত একটা প্রশ্ন সলভ করতে? x। আমাকে বলা হচ্ছে যে ইংরেজির প্রশ্ন আছে 150টা, তাহলে 150টাতে কত লাগবে? আপনি বলবেন যে 150 গুণন x সমান সমান টোটাল সময় কত? এই যে প্রশ্নে বলে দিছে যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিট। তো আমরা এখানে লিখতে পারি যে 180 মিনিট। তাহলে দেখেন 50 দুগুণ 100x প্লাস 150x ইজ ইকুয়াল টু কত? এই যে 180। তাহলে এই যে 250x ইজ ইকুয়াল টু, যদি 180 হয়, শূন্য আর শূন্য কেটে দেন, তাহলে এই যে x ইজ ইকুয়াল টু কত? এই যে 18/25 পেয়ে যাবেন। 18/25। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে গণিতে আপনি কত মিনিট সময় ব্যয় করছেন, এটা একটু বের করে দেখান। অর্থাৎ গণিতে যে আমি এই যে এই সময়টা ব্যয় করছি, এইটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। গণিতে যে আমি টোটাল সময় ব্যয় করছি 50 গুণন 2x, এই সময়টা কত? এটা বের করা লাগবে, কারণ আমরা এখন এই যে x এর ভ্যালুটা আমাদের জানা আছে। তো আমরা চাইলে এখানে বের করতে পারি যে এই যে 50 গুণন 2 গুণন x এর ভ্যালু কত? এই যে 18/25। 25 50-এর ভিতরে 2 বার, 2 2 4, আর 4 18 কত? এই যে 72। তার মানে গণিতে আমি সময় ব্যয় করব কত? 72 মিনিট। ঠিক আছে, এই 72 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 9 নাম্বার। দেখেন 9 কি বলা হচ্ছে যে x ইকুয়াল টু 2y প্লাস 3 অ্যান্ড y ইকুয়াল টু -2, কোয়ান্টিটি a ইকুয়াল টু x অ্যান্ড কোয়ান্টিটি b ইকুয়াল টু -1। তো জিজ্ঞাসা করছে যে তাহলে কোনটা বড়, কোনটা ছোট, বা কোনটা সমান হবে, এই ধরনের জিজ্ঞাসা। সেখানে আমাকে কি বলে দিছে যে কোয়ান্টিটি a, এটার মান কত? x বলা আছে। আর এই যে কোয়ান্টিটি b, এটার মান আমাকে কত বলছে? যে b সমান সমান বলতেছে যে -1, আর এখানে a সমান সমান বলে দিছে কত? x। খেয়াল করে দেখেন, আমাদেরকে এখানে একটা এক্সপ্রেশন দিয়ে রাখছে যে x ইজ ইকুয়াল টু কত? 2y প্লাস 3, এবং এই y এর মানটা আমার দেওয়া আছে যে y সমান সমান হচ্ছে -2। তো আমরা দেখি যে x এর মানটা কত। আমরা x এর মান তো ইজিলি বের করতে পারি, যেখানে x এর মানটা কত হবে? এই যে 2 ইন্টু -2 প্লাস 3, তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু কত? -4 প্লাস 3। তাহলে এই যে x সমান সমান কত? -1। তার মানে x এর ভ্যালু আমরা এখানে কত পাইলাম? -1 পাইলাম না? যে x এর ভ্যালু -1, তাহলে কোয়ান্টিটি a সমান সমান x দেয়া আছে, আর এই x এর মান আমরা কত পাইছি? -1 পাইছি। আর কোয়ান্টিটি b এর মান কত দেয়া? -1ই দেয়া। তার মানে এইবার আমরা বলতে পারি যে কোয়ান্টিটি a আর কোয়ান্টিটি b, এই দুইটাই কি হবে? সমান হবে। অর্থাৎ অপশন বি উত্তর, যে দুইটা কোয়ান্টিটি আমার সমান। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ বলা হচ্ছে যে ইন এ গ্রুপ অফ 15 পিপল হবে এখানে, বা 15 স্টুডেন্ট, 7 হ্যাভ স্টাডিড ল্যাটিন, 8 হ্যাভ স্টাডিড গ্রিক অ্যান্ড 3 হ্যাভ নট স্টাডিড আইদার। হাউ মেনি অফ দিস স্টাডিড বোথ ল্যাটিন অ্যান্ড গ্রিক? বলতেছে যে একটা গ্রুপে 15 জন মানুষ আছে বা 15 জন শিক্ষার্থী আছে, যার ভিতরে 8 জন গ্রিক ভাষায় পড়াশোনা করে, 7 জন ল্যাটিন ভাষায় পড়াশোনা করে, 8 জন গ্রিক ভাষায় পড়াশোনা করে, আর 3 জন কোনো ভাষাতেই পড়াশোনা করে না। জিজ্ঞাসা করছে যে তাহলে কতজন ল্যাটিন এবং গ্রিক
উভয় ভাষাতেই পড়াশোনা করে বা কথা বলে এই মানুষের সংখ্যাটা আমাকে একটু বের করে দেখান। টু সেটের প্রশ্ন না, আমরা এর আগে এই টাইপের প্রশ্ন সমাধান করছি, যে এটার একটা সূত্র আছে যে টোটাল সমান সমান কি অল সিঙ্গেল, মানে হচ্ছে এই যে এ প্লাস বি মাইনাস এই যে বোথ প্লাস হচ্ছে নান। সো এখানে টোটাল কত, এই যে 15 জন মানুষ আছে, ঠিক আছে। যারা ল্যাটিন ভাষায় কথা বলে এদেরকে আমি 7 ধরে নিচ্ছি, যারা গ্রিক ভাষায় কথা বলে এদেরকে আমি বি ধরে নিচ্ছি, বোথ কত এইটাই বের করা লাগবে। আর কোনো ভাষাতেই পড়াশোনা করে না এমন মানুষ আছে কত, 3 জন, ঠিক আছে। তাহলে এই যে এক্স কে এই পাশে পার করে নিলাম, 8 সাথে 15 3 18, 18 থেকে এই যে এই পাশের 15কে বাদ দিয়ে দেন, তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব কত, 3। অর্থাৎ এখানে 3 জন মানুষ আছে যারা ল্যাটিন এবং গ্রিক দুইটা ভাষাতেই কথা বলতে পারে বা দুইটা ভাষাতেই পড়াশোনা করে, ঠিক আছে। 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এই যে অপশন বি। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন এখানে 11 নম্বরে বলা হচ্ছে যে ইফ 13 ইকুয়াল টু 13w ডিভাইডেড 1 মাইনাস w দেন 2w ইন্টু 2 ইকুয়াল টু হোয়াট। খেয়াল করেন এখানে আমাদেরকে বলতেছে যে 13w ডিভাইডেড 1 মাইনাস w ইজ ইকুয়াল টু কত, এই যে 13, ঠিক আছে। এবং আমাদেরকে আলটিমেটলি বের করতে হবে যে 2w ইন্টু 2 ইজ ইকুয়াল টু হোয়াট। তার মানে w এর মান আমার জানা লাগবে আগে, যে w সমান সমান কত, এটা আগে জানতে হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন আমরা এই 13 আর এই 13 কেটে দিতে পারি। তাহলে এই পাশে শুধু থাকবে w, আর এই পাশে এই যে 1 মাইনাস w থাকবে। তাহলে এই যে w আর w এই দুইটা যোগ হয়ে যাবে, এই পাশে 1। তাহলে এই যে 2w ইজ ইকুয়াল টু 1 হলে শুধুমাত্র w এর মান কত, আপনি বলবেন যে হাফ। তাহলে w এর মান জানে হাফ, তাহলে 2 গুণন হাফ ইন্টু 2, 2 কেটে গেলে তাহলে শুধু থাকবে কত, 2 থাকবে। এই যে অপশন ডি উত্তর। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলতেছে যে ইফ, এখানে এ হবে, বুঝছেন, এখানে ইফ এর পরে হবে এ, যে ইফ এ এন্ড বি আর পজিটিভ ইন্টিজার্স। এখানে এটা মিসিং আছে, যে ইফ এ এন্ড বি আর পজিটিভ ইন্টিজার্স and a minus b divided 3.5 equal to 4/7 then what। অর্থাৎ এই যে a minus b divided 3.5 is equal to কত, এই যে 4/7, ঠিক আছে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে নিচের কোনটা কি সত্যি মিথ্যা নাকি অবস্থা বের করেন। তাহলে খেয়াল করেন এই 3.5 এই 7-এর ভিতরে যাবে 2 বার, 2 এই 4-এর ভিতরে যাবে 2 বার। তাহলে আমি বলতে পারি যে a মাইনাস বি সমান সমান 2, a মাইনাস বি সমান সমান 2। তার মানে এখানে দুইটা পজিটিভ ইন্টিজার আছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। তার মানে এই যে b এর চেয়ে এটা বড় না, কারণ বড় দেখেই তো এখানে পজিটিভ রেজাল্ট আসছে, বড় দেখেই পজিটিভ রেজাল্ট আসছে এবং বির আগে এ আছে, অর্থাৎ এ থেকে আমি বি কে বাদ দিছি। তাহলে এ আর বির মধ্যে এ বড়। তাহলে খেয়াল করে দেখেন এই যে অপশন এ তে উত্তর দেয়া আছে যে এ বড় আর বি ছোট। এই যে এই উত্তর সঠিক নয়, এখানে বলছে বি বড়, এটা সঠিক নয়। এটা এখানে বলছে যে দুইটাই সমান, এটা সঠিক নয়। এখানে বলতেছে যে বি এর চেয়ে বড় হইতে পারে বা সমান হইতে পারে, এটাও সঠিক নয়। সঠিক হচ্ছে এ বির চেয়ে বড় হবে।
পরেরটাতে চলে যান। না, এটা তো আসলে বলা যায় না, বুঝলেন না? কারণ আরেকটা বিষয়টা হচ্ছে যে কারণ এই প্রশ্নগুলো আমি তো আমার বলা চলে যে এই প্রশ্নগুলো অনেকটা মুখস্থের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ আমি বিভিন্ন ব্যাচে বিভিন্ন সময় এই প্রশ্নগুলো অনেকবার আমি সলভ করাইছি, অনেকবার। ঠিক আছে, অনেকবার আমি এই প্রশ্নগুলো সলভ করাইছি, তো সো এটা মানে আমার উত্তরগুলো মুখস্থ আছে যে উত্তর আসলে কোনটা হবে। যেমন এই প্রশ্নের উত্তর হচ্ছে এক, দেখেই বোঝা যাইতেছে যে এই প্রশ্নের উত্তর এক হবে। এটা জাস্ট মানে করতে করতে ইয়ে হয়ে গেছে, ওইটা আসলে ওইভাবে বলা যায় না। এখন আমি যদি কখনো আপনাদের মতো রিয়েল এক্সামে বসি তাইলে বুঝতে পারবো যে আসলে আমার কত সময় লাগতেছে। তবে সময় কম লাগে, আমি অনেক সময় টাইমার দিয়ে চেক করি যে মানে ধরেন যে মডেল টেস্ট টাইপের ইয়েগুলো আমি ট্রাই করার চেষ্টা করি যে আসলে আমার কিরকম হইতে পারে, মানে আমি কতগুলো অ্যাটেম্প্ট করতে পারি, 15 মিনিট বা 10 মিনিট বা 20 মিনিটে আমি অ্যাটেম্প্ট করতে পারি কতগুলো। যেমন কালকে সারাদিন আমার একটা স্টুডেন্ট আছে, ও বুয়েটের আর কি, বুঝতে পারছেন? ও একবার আইবিএর এমবিএর অ্যাডমিশন টেস্টে বসবে। এর আগে বলছিলাম আপনাদেরকে না, কোন ব্যাচে বললাম তো। ওর এখন মানে নভেম্বরে পরীক্ষা, তো নভেম্বর কি ডিসেম্বরে পরীক্ষা, তো বিভিন্ন কোচিং সেন্টারেও মডেল টেস্ট দিচ্ছে। যেমন ও মানে 2টা কোচিং সেন্টারেও মডেল টেস্ট দিচ্ছে, বুঝতে পারছেন? সো আমাদের এখন প্রত্যেক দিনের যে কাজটা, আমরা প্রতিদিন যে কাজটা করি ওর সাথে, যে ওর 2টা কোচিং এর মডেল টেস্ট হয়। ধরেন আমরা কোনোদিন এক মানে প্রত্যেকদিন একটা করে বলি, ধরেন যে ওই শিডিউল নিচে এরকম যে আজকে যদি একটা কোচিং সেন্টারে মডেল টেস্ট দেয়, তাহলে অন্য একটাতে কালকে দিবে, আবার পরের দিন আরেকটাতে দিবে, পরের দিন আরেকটা দিবে, মানে এরকম করে 2টা কোচিং সেন্টারে 5টা বা 10টার মতো মডেল টেস্ট দিবে। সো আমাদের কালকের সেশনটা ছিল এরকম, বা আজকের একটা সেশন ছিল এরকম যে আচ্ছা ওয়েট এক মিনিট। তো আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম যে ধরেন ম্যাথে 30টা প্রশ্ন, ম্যাথে 30টা প্রশ্ন, আর হচ্ছে অ্যানালাইটিক্যালে 10টা 12টা 13টা এরকম করে প্রশ্ন থাকে। ঠিক আছে, সো আমার কাজ হচ্ছে ওকে মানে এক্সাম হলের অ্যাপ্রোচটা দেখানো, যে এক্সাম হলে আমি যদি বসতাম তাহলে আসলে আমি কিভাবে সলভ করতাম, বা আমার কি মানে আমার অ্যাপ্রোচটা কিরকম হইতো। সো আমরা মানে এইরকম টাইমার সেট করে নিই। যেমন গতকাল থেকে ওর এই সেশনটা চালাচ্ছি আমি, 30টা ম্যাথের জন্য আমি 30 মিনিট সেট করে নিই, যে আমার 30 মিনিট লাগবে। আমি সবগুলো আমি অ্যাটেম্প্ট করব না, আমি 30টা অ্যাটেম্প্ট করবো তা না। আমি হয়তো আমার টার্গেট থাকবে যে আমি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 30 মিনিটে আমি 20টা প্রশ্ন অ্যাটেম্প্ট করব, এবং এই 20টা থেকে 20টা যদি সঠিক হয় ভালো, না হলে মিনিমাম যাতে 15টা আমি সঠিক করতে পারি। ঠিক আছে, 30 মিনিটে 20টার মতো একটা আমার সেট আপ থাকে। সো দেখা যায় যে কখনো 30 মিনিট লাগে না 20টার আমার ক্যাটাগরি পূর্ণ হইতে, হয়তো দেখা যাচ্ছে যে 22 মিনিট 23 মিনিটে আমার সলভ হয়ে যাচ্ছে, তখন আমি আর বাকিগুলো হয়তো দেখাচ্ছি না বা এরকম। আবার অ্যানালাইটিক্যালে যে আপনার সময়টা আরেকটু হয়তো ইয়ে করে নেই, এবং অ্যানালাইটিক্যালে ওকে আবার জিনিসগুলো দেখাইতে হয় যে আসলে লজিকটা এইভাবে কাজ করবে, এইভাবে চিন্তা করতে হবে, এই এই কয়জন আছে, বা আপনার ছক আগায়া বা চিত্র আঁকায় ওকে দেখাইতে হয়। সো ওখানে হয়তো সময় বেশি লাগে। বাট ম্যাথে ওকে তেমন একটা বোঝানোর তেমন কোনো দরকার পড়ে না। জাস্ট ওকে মোটামুটি অনেকদিন থেকে আছে তোমার সাথে, প্রায় 6 মাস হবেই। তোর ম্যাথ মোটামুটি আমি একদম শর্টকাট বলেন বা লজিক্যাল অ্যাপ্রোচ বলেন, ওকে মোটামুটি সবকিছু আমি দেখাই দিছি। ওর ম্যাথে আসলে তেমন কোনো প্রবলেম নেই। ওকে জাস্ট এক্সাম স্ট্র্যাটেজিটা দেখাচ্ছে যে কিভাবে কি করতে হবে। সো এই যে ওর সাথে 2 দিন থেকে দেখে বুঝতে পারতেছে যে হ্যাঁ, আমারও আপনাদের মতোই হয়তো সময় লাগবে, কারণ পরীক্ষার হলে একটা আলাদা বিষয় থাকে, এবং যদি একদম নতুন কোয়েশ্চেন দেয় তাহলে হচ্ছে ইয়ে হয়ে যাব, মানে ধরেন যে সময় বেশি লাগতে পারে, এরকম হইতেই পারে। কারণ যে প্রশ্ন আমি কখনোই দেখি নাই সেই প্রশ্নতে আমার টাইম লাগবে। যেমন ওর একটা কোচিং সেন্টারের প্রশ্নগুলো একটু আলাদা, মানে মোটামুটি পরীক্ষায় যেই ধরনের ডিফিকাল্টি লেভেল মেনটেন করে তার চেয়েও মানে 4 গুণ 5 গুণ বেশি কঠিন মেনটেন করে। ঠিক আছে, তো এইরকম বিষয়গুলোতে তখন নিজেকে আসলে জাজ করা যায়, হ্যাঁ আসলে মানে আমি কতটুকু পারতেছি।
ওর এবার চান্স না হইলে ভাই মানে এটা আসলে ওর জন্য ও অনেক পরিশ্রম করতেছে। ও এই সেম পরিশ্রম অন্য জায়গায় দিলে ওর বাইরে করে, কিন্তু ওর একটা ঝামেলা হচ্ছে ওর সিজিপিএটা কম, বুঝতে পারছেন? ও এই সিজিপিএ নিয়ে খুব শঙ্কিত। তো এখন যদি আইবিএ থেকে একটা এমবিএ করতে পারে তাহলে ওর জন্য মনে করেন মানে আর কোনো প্যারা নাই। না ওই রকম কোনো ব্যাচ নাই পার্সোনালি, মানে একদম মানে 1-to-1 পড়ে, মানে পড়েও, ঠিক আছে, মানে একজন, ওই শুধু একজনকেই পড়ায়, ঠিক আছে। যাই হোক, আসেন দেখেন এই প্রশ্ন কি বলতেছে, ইফ দ্য অপারেশন, এইটাকে মানে আমরা সিম্বল বলি, এটার আরেকটা কি যেন একটা নাম আছে আমার সঠিক খেয়াল নাই। এটাকে সাধারণত সিম্বল বলা হয়, বা অনেক সময় এখানে দেখবেন যে অ্যাট দ্য রেট অফ টাইপের একটা সিম্বল দেয়া থাকে। জিমেটে এই টাইপের প্রশ্নগুলো আসে, যে এটার কি যেন একটা নাম আছে, এটার নাম আমি ভুলে গেলাম। সো এটাকে জিমেটের ইনস্ট্রাক্টররা সাধারণত সিম্বল বলে চিহ্নিত করে, যে ইফ দ্য অপারেশন সিম্বল ইজ ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন x symbol y equal to 2x plus y, what is the value of 2 symbol a equal to a symbol 3? অর্থাৎ এখানে এইটার কোনো বিশেষ কোনো মাহাত্ম্য নাই, এই যে এইটা জাস্ট একটা চিহ্ন আর কিছুই না, এইটার কোনো ম্যাথমেটিক্যাল কোনো যে মাহাত্ম্য আছে এখানে, এইটার মাধ্যমে অনেক কোনো কিছু হবে এরকম না। এইটা দ্বারা জাস্ট আপনাকে একটা জিনিস বুঝাচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা এরা এখানে দিয়ে রাখছে, বা এই যে ইকুয়েশনটা এরা এখানে দিয়ে রাখছে, এখানে আমরা ধরেই নিব যে এক্স হচ্ছে আমার একটা সংখ্যা, ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে আমার প্রথম সংখ্যা আর এই ওয়াই হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা। তো যখন এই মানে এই এক্সপ্রেশনের আদলে অন্য কোনো একটা এক্সপ্রেশন দিবে, তখন আমরা ওই এক্সপ্রেশনটাকে এই এক্সপ্রেশনের মতো করে লিখব। অর্থাৎ এখানে দেখেন এক্স সিম্বল ওয়াই ইকুয়াল টু 2x প্লাস ওয়াই দেওয়া আছে, তাহলে এই সিম্বলের আদলে বা এই এক্সপ্রেশনের আদলে এই যে এই এক্সপ্রেশনটা আমাকে ক্যালকুলেশন করতে বলছে, এই এক্সপ্রেশনটার আলোকে আমাকে এই এক্সপ্রেশনটাকে সলভ করতে হবে। তো খেয়াল করে দেখেন, আমরা এইটাকে এক্স কে যেহেতু প্রথম সংখ্যা ধরছি আর ওয়াই কে যেহেতু দ্বিতীয় সংখ্যা ধরছি, আমরা এখানে এই যে 2 কে আমরা প্রথম সংখ্যা আর এ কে আমরা দ্বিতীয় সংখ্যা ধরতে পারি, ঠিক আছে। আবার এখানে এ কে আমরা সেম ভাবে প্রথম সংখ্যা ধরতে পারি, আবার এই যে 3, এই 3 কে আমরা দ্বিতীয় সংখ্যা ধরতে পারি। মূল কথা এই যে খেয়াল করে দেখেন, এই যে এখানে বলতেছে যে এক্স সিম্বল ওয়াই ইজ ইকুয়াল টু কত, এই যে 2 টাইমস অফ ফার্স্ট নাম্বার। এক্স কে যদি আমি প্রথম সংখ্যা ধরি, তাহলে এক্স সিম্বল ওয়াই সমান সমান কি লেখা আছে, 2 টাইমস অফ ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার ওয়াই লেখা আছে। তো এই এক্সপ্রেশনটার আলোকে আমি যদি এই ইকুয়েশনটাকে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে কি লিখতে হবে, যে 2 যেহেতু আমার এখানে প্রথম সংখ্যা, তাহলে এই সিম্বলের আদলে আমি এটাকে লিখতে পারি যে প্রথম সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 2 টাইমস অফ 2 প্লাস 2 টাইমস অফ 2 প্লাস কত লিখতে হবে, এই যে সেকেন্ড নাম্বার কত, এ। তারপরে খেয়াল করে দেখেন এইটা আমার আবার ফার্স্ট নাম্বার, তাহলে 2 টাইমস অফ এ প্লাস এখানে সেকেন্ড নাম্বার কত দেয়া আছে, এই যে 3 দেয়া আছে। এখন আপনি ক্যালকুলেশন করেন, 2 2 4 প্লাস এ ইজ ইকুয়াল টু 2a প্লাস 3, তাহলে 2a থেকে a বাদ দিলে a, 4 থেকে 3 বাদ দিলে 1। তো জিজ্ঞাসা করছে যে এই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, এই এর ভ্যালুটা বের করেন। দেখেন এর ভ্যালু বের হয়ে গেছে 1, ঠিক আছে, এর ভ্যালুটা বের হয়ে গেছে কত, 1। এখানে এই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কখনো কখনো এই সাইন পাবেন, আবার কখনো কখনো এই যে অ্যাট দ্য রেট অফ এই সাইনটা পাবেন। এইগুলোর দ্বারা আলাদা কোনো কিছু বুঝায় না, এগুলার কোনো আলাদা মাহাত্ম্য নাই, ঠিক আছে। আপনি শুধু দেখবেন যে কোন আকারে প্রকাশ করতে হবে আমাকে পরবর্তী ইকুয়েশনটাকে। এখানে এই যে আপনি একটাকে প্রথম সংখ্যা একটাকে দ্বিতীয় সংখ্যা ধরে দেখবেন যে এই যে প্রথম সংখ্যা 2 টাইমস অফ ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, দেখেন এই এক্সপ্রেশনটাকে বা এই ইকুয়েশনটাকে আমি সেম এই যে 2 টাইমস অফ ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, আবার এই যে 2 টাইমস অফ ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বারে এক্সপ্লেইন করে আমরা এর ভ্যালুটা বের করতে পারছি কত, 1। এখানে খেয়াল করেন, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে এক্স, এইটাকে আমরা ধরতেছি প্রথম সংখ্যা,
ফার্স্ট নাম্বার, আর এই যে ওয়াই, এই ওয়াইটাকে আমরা ধরতেছি কি সেকেন্ড নাম্বার। তাহলে এই যে এক্স সিম্বল ওয়াই সমান সমান কত লিখছে, 2 টাইমস অফ এক্স লিখছে। তাহলে এক্স তো আমাদের এখানে প্রথম সংখ্যা, তাহলে আমি বলতে পারি না যে এক্স সিম্বল ওয়াই ইকুয়াল টু 2 টাইমস অফ ফার্স্ট নাম্বার প্লাস এই যে ওয়াই হচ্ছে আমার সেকেন্ড নাম্বার, এই যে দেখেন সেকেন্ড নাম্বার। তাহলে আমাদের এই যে এক্সপ্রেশনটা এখানে দিয়ে রাখছে যে 2 সিম্বল এ, এইটাকে তাহলে সরি 2 সিম্বল এ দিয়ে রাখছে। আপনি যদি এই এক্সপ্রেশনটাকে এইটার মতো করে যদি প্রকাশ করতে চান, তাহলে আপনি কিভাবে প্রকাশ করবেন? আপনি বলবেন যে ভাই এখানে এই এক্স এর সাথে 2 গুণ করছে, তাহলে এখানে আমরা এই 2 এর সাথে কি করব, 2 গুণ করে দিব, তারপরে প্লাস দিছে, এই যে প্লাস দিলাম, তারপরে ওয়াই লিখছে, আমাদের এখানে এ আছে, আমরা এ লিখব। তারপরে দেখেন আরেকটা সিম্বল দেয়া আছে যে এ সিম্বল 3, তাহলে এইটাকেও যদি আমরা এই এক্সপ্রেশনের আদলে এক্সপ্লেইন করি, তাহলে এখানে কত লিখছে, 2x লিখছে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 2a লিখতে পারি, প্লাস কত দেয়া আছে, y দেয়া আছে, মানে সেকেন্ড নাম্বার। এখানে আমার সেকেন্ড নাম্বার কত, 3, এই যে 3। ঠিক আছে, তো বলতেছে যে এই দুইটা আমার কি হবে, সমান হবে। এই যে দেখেন 2 ইন্টু 2 প্লাস a সমান এই যে 2a প্লাস 3। এই ইকুয়েশনটা সলভ করলে আপনি এখানে এর ভ্যালুটা পেয়ে যাবেন, যে এর ভ্যালুটা কত। বুঝতে পারছেন বিষয়টা এবার? মানে এখানে যেইভাবে ইকুয়েশনটা লিখছে, এখানেও ঠিক সেম ভাবে আপনাকে এই ইকুয়েশনটা লিখতে হবে। এখানে প্রথম সংখ্যাকে 2 দিয়ে গুণ করছে, আমরা এখানে প্রথম সংখ্যাকে 2 দিয়ে গুণ করছি, তারপরে দ্বিতীয় সংখ্যাকে যোগ করছে, আমরাও দ্বিতীয় সংখ্যাকে যোগ করছি। ঠিক আছে, এগুলো জাস্ট মানে দ্বিধায় ফালানোর জন্য, যে আসলে অনেকে কে কিভাবে এটা দেখার জন্য। ঠিক আছে, এগুলো আসলে কিছুই না। পরেরটাতে চলে যান। দেখেন এখানে আমাদেরকে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন হ্যাজ দ্য স্মলেস্ট ভ্যালু, অর্থাৎ নিচের কোন ফ্র্যাকশনটা ছোট এটা আমাদের বের করা লাগবে। কোন ফ্র্যাকশনটা ছোট, এখানে 5টা ফ্র্যাকশন দেওয়া আছে, 5টার মধ্যে কোনটা ছোট সেটা বের করা লাগবে। খেয়াল করেন, আমরা যদি অপশন এটা দেখি যে 8/7, 8/7 মানে কত, এক সমস্ত 1/7 হবে। আপনারা এটার উত্তর বলবেন। দেখেন অপশন বিতে কত দেওয়া আছে, এই যে 10/9, তার মানে হচ্ছে 9 কে 9, অর্থাৎ এক সমস্ত 1/9 হবে। ঠিক আছে, অপশন সিতে কত দেওয়া আছে, 21/20, মানে হচ্ছে একবার যাবে, তাহলে এক সমস্ত 20 হয়ে যাবে। তারপরে দেখেন অপশন ডিতে কত বলা আছে, 41/40, ভাগ করে দিলে এক সমস্ত 1/40 আসে। অপশন ইতে কি বলা আছে, 1013 ভাগ হচ্ছে 1012, তাহলে একবার যাবে এক সমস্ত 1012। এখন আপনারাই বলেন উত্তর কোনটা, সবচেয়ে ছোট কোনটা বলেন, সবচেয়ে ছোট কোনটা? এই যে দুইজন অলরেডি উত্তর দিয়ে দিচ্ছেন যে অপশন ই, যেখানে দেখেই বোঝা যাচ্ছে যে অপশন ই ছোট, কারণ এখানে যতগুলা মান আছে সবগুলা মানের মধ্যে আপনি যদি এই এক কেটে, আপনি ধরেন যে আপনি বুঝতে পারতেছেন না যে কোনটা, আপনি সবগুলার একটা কেটে দেন, এইগুলোর কোনো মানে লজিক্যাল ইয়ে নেই, জাস্ট এগুলো এক একটা ট্রিক্স, যে আপনি এরপরেও বুঝতে পারতেছেন না, আপনি সবগুলার এক কেটে দেন। এক কেটে দিয়ে আপনি চিন্তা করেন তো, 7/1 এইটা বড় নাকি 9/1 বড়, নাকি 20/1 বড়, নাকি 40/1 বড়, নাকি 1012/1 বড়? আপনি অবশ্যই বলবেন যে 7/1 এইটাই বড়, কারণ 7 ভাগের মধ্যে একটা ভাগ পাওয়া যেই কথা, আর 1012 মধ্যে 1 ভাগ পাওয়া এটা সমান কথা না। এখানে আপনার ভাগের মানে অংশীদার বেশি, তার মানে এখানে আপনার প্রাপ্য অংশ ছোট হবে, স্বল্প হবে। তাহলে এখানে জিজ্ঞাসা করছে যে সবচেয়ে ছোট কোনটা, তার মানে সবচেয়ে ছোট আছে এই অপশনটিতে। এই কথা সব জায়গায় প্রযোজ্য নয়, ঠিক আছে আরিফুজ্জামান হৃদয়, এই কথাটা সব জায়গায় প্রযোজ্য নয়।
যে এই যে ভগ্নাংশের, আপনি দেখবেন যে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের সময় অনেকে বলে না যে ক্রস গুণন করেন, ক্রস গুণন করেন। এই ক্রস পদ্ধতি সব জায়গায় প্রযোজ্য নয়। আবার এই যে এই কথাগুলা যে ভগ্নাংশের অর্থাৎ ডিনোমিনেটর যত বড় ভগ্নাংশ তত ছোট, এই কথাটাও সঠিক নয়। এখানে যদি এমন হইতো যে এইটা যদি ধরে নেন যে 1010 হইতো, তাহলে কি আপনি বলতে পারতেন? তাহলে কি বলতে পারতেন যে এটা ছোট? মানে এখানে মানে অনেক ধরনের কন্ডিশন আছে। এই জন্য বলি যে আপনি সবসময় মানে ভাগ করার চেষ্টা করবেন। ভাগ আপনাকে পুরোটাই করতে হবে না। আপনি জাস্ট দেখবেন যে 7 দিয়ে যদি 8কে ভাগ করতে বলে, আপনি জাস্ট দেখবেন যে আসলে কয়বার যায়, দশমিকের দরকার নাই, আপনি জাস্ট দেখেন একবার যায়। আবার যদি বলে 7 দিয়ে 9কে ভাগ করেন, আপনি জাস্ট দেখবেন যে কতবার যায়। তাহলে আপনি বুঝতে পারবেন, মানে আপনি অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি যাইতে পারবেন যে কোনটা আমার বড় হবে, কোনটা আমার ছোট হবে, কি অবস্থা, বুঝতে পারছেন? আরেকটা জিনিস আছে এখানে কাজ করে, সেটা হচ্ছে যে মানে ওই যে আপনাদেরকে পার্সেন্টেজের ক্লাসে আমি দেখাইছি না, কি বলে পার্সেন্টেজ ভ্যালু থেকে ফ্র্যাকশনাল ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালু থেকে পার্সেন্টেজ ভ্যালু। আপনি যদি এইগুলাকে মানে ফ্র্যাকশনাল ভ্যালুতে কনভার্ট করে দেন বা পার্সেন্টেজ ভ্যালুতে কনভার্ট করে দেন, অর্থাৎ প্রত্যেকটার সাথে যদি 100 গুণ করে দেন, সেখানে আবার অনেক মানে একটা সহজ ওয়ে বের হয়। ঠিক আছে, তো এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটার মানে নিউমারেটর আর হচ্ছে ডিনোমিনেটরের গ্যাপ এক করে, সেখানে ডিভিশনাল মেথড হচ্ছে সবচেয়ে সঠিক পদ্ধতি, বা আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা, যে খুব দ্রুত আমি বুঝতে পারি যে কোনটা আসলে উত্তর হবে। বা আপনি যেটা বলছেন যে ভগ্নাংশের নিচে যেটা বড় হবে, এই প্রশ্নের ক্ষেত্রে হ্যাঁ এই কথাটা 100% সত্য, যে সবগুলোর পার্থক্য এক এবং নিচে যেটা বেশি থাকবে সেটাই ছোট হবে। ঠিক আছে, মানে যে যেভাবে বোঝেন আর কি। যাই হোক, আসেন 15 নম্বরে চলে যান। এই যে এই প্রশ্নটা আসছে, ঠিক আছে, বিআইবিএম এ এই প্রশ্নটা রিপিট করছে। আমরা গতকালকে গতকালকে কি তার আগের ক্লাসে এরকম একটা অঙ্ক করছি, সেখানে এক্স বা ওয়াই এই টাইপের কোনো একটা কিছু ছিল বোধহয়। দেখেন, এখানে বলা হচ্ছে যে এম মেন এগ্রিড টু পারচেজ এ গিফট ফর টাকা ডি। বলতেছে যে এম সংখ্যক মানুষ ডি টাকা দিয়ে একটা গিফট কিনছে। ইফ 3 men ড্রপ আউট, 3জন টাকা দেয়নি। ঠিক আছে, ধরে নেন যে এম জন মানুষ প্ল্যান করছে ডি টাকা দিয়ে একটা গিফট কিনবে, তার মধ্যে 3জন টাকা দেয়নি, 3জন পলাইছে। তারপরে বলতেছে যে হাউ মাচ মোর উইল ইচ হ্যাভ টু কন্ট্রিবিউট টুয়ার্ড দ্য পারচেজ অফ দ্য গিফট। তাহলে এখন ওই গিফটটা কিনতে প্রত্যেককে কত টাকা করে বেশি দেওয়া লাগবে? প্রত্যেককে কত টাকা করে বেশি দেওয়া লাগবে? আপনি বলবেন যে ভাইয়া এখানে আগে আমাকে দেখতে হবে যে একজন কত টাকা করে দেয় সেটা। তাহলে এম সংখ্যক মানুষ দিবে হচ্ছে ডি টাকা, তাহলে একজন মানুষ কত টাকা দিবে? আপনি বলবেন যে ভাই ডি বাই এম টাকা দিবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিচুয়েশন। তারপরে হচ্ছে বলতেছে যে এই এম সংখ্যক মানুষ তো প্রথমে ছিল, এখান থেকে 3জন আবার পলাইছে, এরা টাকার পয়সা দিবে না। তাহলে এখন এই M-3 জন থাকবে, এই M-3 জন ডি টাকা দিয়ে একটা উপহার দিবে। তাহলে একজন কত টাকা দিবে? আপনি বলবেন যে ভাই ডি ডিভাইডেড এই যে M-3 টাকা দিবে একজন। তাহলে আগের চেয়ে পরে প্রত্যেকের চাঁদার পরিমাণ বা টাকা দেওয়ার পরিমাণ বেশি হবে। তো সেই বেশির পরিমাণটাই কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা জাস্ট এই যে এখান থেকে অর্থাৎ ডি বাই M-3 থেকে জাস্ট এই যে ডি বাই এম কে বিয়োগ করে দিলেই উত্তরটা বলতে পারবো যে এখন প্রত্যেকের কত টাকা করে বেশি দেওয়া লাগে। তাহলে এখানে লসাগু হবে হচ্ছে এম ইন্টু M-3। তাহলে এখানে হবে ডি এম মাইনাস এই যে ডি এম প্লাস হচ্ছে 3, তাই না? তাহলে ডি এম আর ডি এম কেটে যাবে, ওপরে হচ্ছে 3, নিচে কত M² মাইনাস 3M। দেখেন তো কোথায় আছে, এখানে কি ভুল করলাম না? এখানে 3-এর সাথে ডি হবে একটা, তাই তো বলি 3-এর সাথে একটা ডি হবে, এই যে 3-এর সাথে ডি গুণ করে দিতে হবে। তাহলে দেখেন 3D ডিভাইডেড M² মাইনাস 3M, এটা আছে হচ্ছে আপনার অপশন ডিতে, অপশন ডিতে দেওয়া আছে।
পরেরটাতে চলে যাই, 16 নম্বর। দেখেন 16 নম্বরে বলতেছে যে ইফ দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টিজার ইজ 240, তিনটা ধারাবাহিক সংখ্যার যোগফল 240, দেন দ্য সাম অফ দ্য টু লার্জার ইন্টিজার, তাহলে দুইটা বড় সংখ্যার যোগফল কত? তাহলে আমরা যদি ধরে নেই যে একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর একটা সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু, এই তিনটার যোগফল কত? 240। তাহলে এই যে 3x ইজ ইকুয়াল টু কত? 240 বিয়োগ 2 আর 1 3, তাহলে 3x ইজ ইকুয়াল টু 237, তাই না? তাহলে x ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে ভাইয়া 3 সাতা 21, 3 সাতা 21, হাতে থাকে 2 27, 3 নং 27, x সমান সমান 79। তার মানে একটা সংখ্যা হচ্ছে আপনার 79, একটা সংখ্যা হচ্ছে 80, আর একটা সংখ্যা হচ্ছে 81। সো আমাকে বলছে যে বড় দুইটা সংখ্যার যোগফল কত? তাহলে 80 আর হচ্ছে 81, এই দুইটার যোগফল হচ্ছে 161। এই 161 উত্তর। কিন্তু এই প্রশ্ন পরীক্ষায় আসলে আমরা এইভাবে সলভ করব না, আমরা এইভাবে সলভ করব না। এখানে সময় বেশি লাগতেছে, 10 সেকেন্ড হলেও সময় বেশি লাগতেছে, কিন্তু আমরা এ ধরনের প্রশ্ন কিভাবে সলভ করব? এখানে বলেই দিছে যে এই যে তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যাকে যদি যোগ করে দেই তাহলে 240 পাবো। তার মানে তিনটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 240। আমি যদি বলি যে এই তিনটা সংখ্যার এভারেজ কত, আপনি বলবেন যে 240 ভাগ 3 ইজ ইকুয়াল টু 80। তাহলে এই তিনটা যেহেতু ধারাবাহিক সংখ্যা, তাহলে এই তিনটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা হবে 80, তারপরের সংখ্যাটা হবে 81, আর তার আগের সংখ্যাটা হবে 79। তো জিজ্ঞাসা করছে যে বড় দুইটা সংখ্যার যোগফল কত, তাহলে এই 80 আর 81 যোগফল হয়ে যাবে 161। ঠিক আছে, মুখে মুখে করতে পারবেন, এভাবে করার দরকার নেই। পরেরটাতে আসেন, 17। দেখেন এখানে বলা হচ্ছে যে কোয়ান্টিটি a ইকুয়াল টু -6 টু দি পাওয়ার 4 অ্যান্ড কোয়ান্টিটি b ইকুয়াল টু -6 টু দি পাওয়ার 5। দেখেন আমরা জানি যে -6 অর্থাৎ যে কোনো নেগেটিভ নাম্বারকে যদি আমরা বর্গ করে দেই তাহলে এখানে পজিটিভ পাবো 36। তো এই 36-এর উপরে যদি আপনি আবার বর্গ করে দেন তাহলে ডেফিনেটলি আপনি এখানে একটা পজিটিভ নাম্বার পাবেন, একটা পজিটিভ ভ্যালু পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টিটি এর হিসাব। আর কোয়ান্টিটি বির হিসাবটা কি? এখানে বলতেছে যে -6, তো -6-এর ওপরে আপনি যদি বর্গ করে দেন তাহলে একটা পজিটিভ নাম্বার পাবেন, পজিটিভ নাম্বার পাবেন। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এই পজিটিভ সংখ্যার উপরে আপনি যদি আবার বর্গ করেন তারপরেও আপনি একটা কি পাবেন? পজিটিভ নাম্বার পাবেন, পজিটিভ নাম্বার পাবেন। এই যে পজিটিভ নাম্বার মানে দুইবার বর্গ করার পরে আপনি পজিটিভ নাম্বার পাচ্ছেন, এই পজিটিভ নাম্বারটাকে যদি আবার আপনি নেগেটিভ একটা সংখ্যা দিয়ে গুণ করে দেন তাহলে ডেফিনেটলি আপনি এখানে একটা নেগেটিভ সংখ্যা পাবেন। কথা কি বোঝা গেছে? এখানে প্রথমে ছিল কি -6, তাহলে -6-এর সাথে -6 গুণ করলে পজিটিভ পাবো, আবার -6-এর সাথে -6 গুণ করলে পজিটিভ পাবো, পজিটিভ পাবো। এই যে আলটিমেট যে পজিটিভ সংখ্যাটা আমি পাচ্ছি, এই পজিটিভের সাথে যদি আমি আবার -6 গুণ করি তাহলে ডেফিনেটলি একটা নেগেটিভ নাম্বার পাবো। তাহলে বোঝাই যাচ্ছে যে ভাই এখানে এটা হবে বড় আর বিটা হবে ছোট, তার মানে কোয়ান্টিটি এ ইজ গ্রেটার, কোয়ান্টিটি এ ইজ গ্রেটার হবে। ম্যানহাটন 5LB থেকে দেওয়া ম্যাথ এগুলো। পরেরটাতে চলে যান, 18 নম্বর।
দেখেন জাস্ট সিম্পল একটা সরল অঙ্ক করতে দিছে এখানে। এখানে আমাদেরকে বলতেছে যে হাফ গুণন 3/4 গুণন 8/4 ভাগ 8/2 গুণন 1/2, মানে এই সরলটা আমাকে করা লাগবে। তাহলে ঠিক আছে, করেন। হাফ ইন্টু 3/4 ইন্টু 8/4 গুণন, এই 2 উপরে চলে যাবে, 8 নিচে আসবে, গুণন কত? হাফ। তাহলে খেয়াল করেন 8 আর 8 কেটে যাবে, ঠিক আছে, 2 আর 2 কেটে যাবে, তাহলে 4 4 16, 16 দোকানে কত? নিচে হচ্ছে 32, আর উপরে কত? 3 1 3। তাহলে কোথায় উত্তর আছে? অপশন এতে, যে 3/32 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। উনিশ নম্বরে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে টম, ডিক অ্যান্ড হ্যারি ওয়েন্ট ফর লাঞ্চ টু এ রেস্টুরেন্ট। টম হ্যাড $100 with him, Dick had $60 with him, and Harry had $40. They got a bill for $104 and decided to give a tip of $16. They further decided to share the total expenses in the ratio of the amounts of money each carried. The amount of money which Tom paid more than what Harry paid is. বলতেছে যে এই টম, ডিক আর হচ্ছে হ্যারি, এই তিনজন মিলে একটা রেস্টুরেন্টে খাইতে গেছে। তো বলতেছে যে টমের কাছে $100 আছে, ডিকের কাছে $60 আছে, হ্যারির কাছে $40 আছে। তো বলতেছে যে তারা খাওয়ার পরে তাদের যেই বিল আসছে, সেই বিল কত আসছে? $104। আর তারা দোকানদারকে বকশিশ দিবে কত? $16। তাহলে তাদের টোটাল কস্ট কত? টোটাল খরচ কত হচ্ছে? 104 টাকা খাওয়ার বিল আর 16 টাকা হচ্ছে বকশিস। তাহলে টোটাল খরচ কত? আপনি বলবেন $120। $120 খরচ। এই $120 খরচ হচ্ছে। তো বলতেছে যে প্রত্যেকে কত করে দিবে? তখন বলতেছে যে প্রত্যেকের কাছে যত টাকা ছিল, প্রত্যেকের কাছে যত টাকা ছিল সেই অনুপাতে তারা তাদের বিল শেয়ার করবে। প্রত্যেকের কাছে যত টাকা ছিল সেইটার অনুপাতে তারা এই রেস্টুরেন্টের বিল পরিশোধ করবে। এবং জিজ্ঞাসা করছে যে টম হ্যারির চেয়ে কত টাকা বেশি পে করবে। টম হ্যারির চেয়ে কত টাকা বেশি পে করবে। তাহলে এদের অনুপাতটা বের করি। 20 দিয়ে 100কে ভাগ করলে 5, 60কে ভাগ করলে 3, 40কে ভাগ করলে 2। তার মানে এই 120 টাকা তারা দিবে কিভাবে? এই যে 5:3:2। তাহলে এই যে তিনজন মিলে টোটাল কত টাকা দিবে? 5 3 8 2 10 টাকা, টোটাল 10 টাকা। আর এখানে আমাদের বিল কত? 120। তাহলে 10 সমান সমান 120 হলে 1 সমান সমান কত? 12। তার মানে এই যে টম, এ বিল দিবে হচ্ছে 60 টাকা, হ্যারি বিল দিবে কত? 12 দোকানো 24 টাকা। অর্থাৎ 120 টাকা বিলের টম দিবে 60, হ্যারি দিবে 24। তো জিজ্ঞাসা করছে যে টম হ্যারির চেয়ে কত টাকা বেশি দিবে। তাহলে এই যে 60 আর 24, এইটার পার্থক্য কত? 36। অর্থাৎ টম হ্যারির চেয়ে এই যে $36 বেশি পে করবে। এই 36 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। 20 নাম্বার।
20 নম্বরে কি বলতেছে যে আফটার 3 সেমিস্টার্স ইন কলেজ জিম হ্যাজ 3 জিপিএ হোয়াট জিপিএ মাস্ট জিম অ্যাটেইন ইন হিজ 4th সেমিস্টার ইফ হি উইশেস টু রেইজ হিজ জিপিএ টু 3.1। ঠিক আছে, এই হিসাবগুলো আগে আমরা করতাম, তাই না? আমি এই হিসাবটা খুব করছি, ঠিক আছে, এবং আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সাবজেক্টেই আমি ফেল করছিলাম, ঠিক আছে, একদম প্রথম সাবজেক্টে একদম ডাহা ফেল। তখন থেকে হিসাব করা শুরু করছে যে আসলে হিসাব করে কিভাবে একটা মিনিমাম সিজিপিএ রাখা যায়, কত হিসাব ভাই। এবং আপনার 5th সেমিস্টারে কি 6th সেমিস্টার আমার সাথে খেয়াল নাই, ওখানে যে স্ট্যাটিস্টিক্স এর মানে 2টা কোর্স ছিল, ঠিক আছে, সোশ্যাল সায়েন্স এর মানে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির যে কোনো সাবজেক্টে পড়তে গেলে, আমি জানি না অন্যান্য ইউনিভার্সিটির কি অবস্থা বা কোথায় কি অবস্থা, স্ট্যাটিস্টিক্সটা লাগে। কারণ যখন আপনি রিসার্চের ওইদিকে যাবেন তখন স্ট্যাটিস্টিক্সটা ম্যান্ডেটরি। তো স্ট্যাটিস্টিক্স মানে একদম হাই লেভেলের স্ট্যাটিস্টিক্স এমনও না, ঠিক আছে, যে মোটামুটি একটু ধারণা আর কি। প্রথম ওই মানে যে ইয়ের 5th সেমিস্টারে যে স্ট্যাটিস্টিক্সটা ছিল একদম বেসিক, যেটা ফান্ডামেন্টাল, যেটা আমি ভাই স্ট্যাটিস্টিক্সের কিছুই বুঝতাম না, একদম কিছু বুঝতাম না। এবং আমি প্রথম মিডে আমি শুধুমাত্র থিওরি লিখে পাশ করে আসছি, ঠিক আছে, একদম থিওরি লিখে, আমি একটা ম্যাথও টাচ করি নাই। 4টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্নের মধ্যে 2টার উত্তর করা লাগবে। এখন টিচার জানি না কি বুঝে 2টা থিওরিটিক্যাল প্রশ্ন করছে আর 2টা ম্যাথ দিছে। আমি ওই ম্যাথ আমি টাচই করি নাই। আমি যত থিওরিক্যাল প্রশ্ন আছে আমি সব কিছু কভার করে গেছি, যে থিওরির থেকে প্রশ্ন দিলে ওইটা আমি পারবই, ঠিক আছে, আমি ওই 2টা করে গেছি। কিন্তু ফাইনালে যে মানে ম্যাক্সিমাম ছেলেপেলে ওই সময় ওই কাজটা করছিল, তখন টিচার বুঝতে পারে মানে বুঝতে পারছে যে আসলে এরা বোঝে না তেমন একটা। তখন ফাইনালে যে আমরা মানে যদি না করতাম স্ট্যাটিস্টিক্সটা ওই সময় যদি কারো কাছে না পড়তাম তাহলে ডেফিনেটলি ফাইনালে ফেল করা লাগতো। ফাইনালে যেয়ে দেখি 8টা প্রশ্ন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, তার মধ্যে 6টাই হচ্ছে আপনার শুধুমাত্র ম্যাথ, ঠিক আছে, মানে থিওরির প্রশ্ন নাই বললেই চলে। যেগুলো দিছে ধরেন যে কোনো একটা জিনিসের সঙ্গে জিজ্ঞাসা করে তার সাথে একটা ম্যাথের একটা লেজুর লাগাই দিছে, মানে ম্যাথ আপনাকে করতেই হবে। তো ভাগ্য ভালো ওই সময় আমরা এক বড় ভাইয়ের কাছে এই স্ট্যাটিস্টিক্স প্রাইভেট পড়তাম, বুঝি না কি করব, ক্লাসে যা পড়াই টিচার যা পড়ায় আসলে আমরা ওই মানে টিচারের কথা মানে কেমন জানে বোঝা যায় না, কি বলে না বলে কি বুঝায়, হয়তো ঠিকই বুঝায় যায় বাট আমরা বুঝি না, ঠিক আছে। একে তো আর্টস ফ্যাকাল্টির স্টুডেন্টরা এমনিতেই মানে এগুলা খুব একটা পারে না স্ট্যাটিস্টিক্স, কখনো পড়েও আসে নাই, আমরা তো কখনো পড়ি নাই। আপনি শুধু আমার ক্লাস দেখে যদি চিন্তা করেন যে আমি খুব ট্যালেন্ট তাইলে তো ভুল, ঠিক আছে। আপনি তো শুধু আমার স্পেসিফিক জাস্ট একটা সাইড দেখতেছেন। হ্যাঁ, আমি সমাজ বিজ্ঞানের স্টুডেন্ট, সোশিওলজি। না, ওই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে পার্থক্য আছে না, ওই ম্যাথ স্ট্যাটিস্টিক্স এর ওইটা আর এইটার মধ্যে পার্থক্য। এগুলা তো হচ্ছে আপনার সহজ জিনিস, এগুলা সহজ জিনিস না, ওই ম্যাথের সাথে এগুলোর তো কোনো তুলনাই চলে না, ঠিক আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে এক একজনের উত্তর এক একটা বের হইতো, ঠিক আছে, এটা হইতেছে সবচেয়ে মজার। মানে সবাই চিন্তা করতো যে হ্যাঁ আমি আমারটাই সঠিক, কিন্তু উত্তর এক একজনের এক একটা হইতো। যাই হোক, দেখেন, তো এই প্রশ্ন থেকে ওই সিজিপি এর কথা মনে পড়লো, যদিও আমার সিজিপি ইনশাল্লাহ খুব ভালো একটা সিজিপি আছে, ঠিক আছে। দেখেন এখানে কি বলা হচ্ছে যে 3টা সেমিস্টারের হিসাব করে জিম দেখতেছে যে তার সিজিপিএ কত, 3, ঠিক আছে। 3টা সেমিস্টারের সিজিপিএ হিসাব করে সে দেখতেছে যে তার সিজিপিএ কত, 3। তার মানে আমি বলতে পারি যে 3 সেমিস্টার মিলায়া তার যে এভারেজ জিপিএ এটা হচ্ছে 3, তার যে এভারেজ জিপিএ এটা হচ্ছে 3। তাহলে
এই তিনটা সেমিস্টার মিলে তার টোটাল সিজিপিএ কত? আপনি বলবেন যে যেহেতু সে গড় হিসাব করছে, তিনটাতে যদি 3 হয় তাহলে সমষ্টি কত হবে? 3 × 9 হবে। এখন প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই এই চতুর্থ সেমিস্টারে আপনার সিজিপিএ যদি 3 আচ্ছা, ওকে ফাইন, বলতেছে যে আপনি যদি আপনার সিজিপিএটা 3 থেকে 3.10 করতে চান তাহলে চতুর্থ সেমিস্টারে আপনাকে কত সিজিপিএ উঠাইতে হবে? কথা বুঝেন, তিনটা সেমিস্টারের গড় সিজিপিএ 3, তাহলে টোটাল কত? 9। আমাকে বলতেছে যে আপনার সিজিপিএ যদি গড়ে 4টা সেমিস্টারে 3.1 আনতে চান তাহলে এই চতুর্থ সেমিস্টারে আপনাকে কত সিজিপিএ উঠাইতে হবে এটা বের করেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টা সেমিস্টারের এভারেজ সিজিপিএ এর কথা ওরা বলতেছে 3.10। তাহলে এই 4টা সেমিস্টারের টোটাল সিজিপিএ কত হবে? আপনি বলবেন যে 4 × 3.1, তাহলে কত হবে? 12.4 হবে না? 12.4 12.4 হয়ে যাবে, 12.4। তো আমাকে বলতেছে যে তাহলে চতুর্থ সেমিস্টারের সিজিপিএ কত পাবে? তাহলে এই যে এখন খুব ইজি, যে ভাই ফোর্থ সেমিস্টারে তার সিজিপিএ হবে এই যে 12.4 বিয়োগ এই যে 3টা সেমিস্টারের সমষ্টি 9, তাহলে এই যে 3.4 চলে আসবে। অর্থাৎ ফোর্থ সেমিস্টারে যদি 3.4 যদি তার সিজিপিএ হয় তাহলে 4টা সেমিস্টার মিলে গড়ে তার সিজিপিএ 3.1 হবে। মধ্যে না, উপরে উপরে আর কি। আপনি যে রেঞ্জটা বলছেন এইটার উপরে, শুধু এতটুকু বলি। আমার রেজাল্ট ওই প্রথম সেমিস্টারে একটু খারাপ হয়েছে, প্রথম সেমিস্টারে আর ফিফথ সেমিস্টারে, এই দুইটা সেমিস্টারে আমার রেজাল্ট খারাপ হয়েছে। এবং এই দুইটা সেমিস্টারের রেজাল্ট খারাপ হওয়ার জন্য দুইজন শিক্ষক দায়ী। ঠিক আছে, আমি এখনো তাদেরকে দায়ী বলি, সারা জীবন তাদেরকে দায়ী বলবো, যদিও এই রেজাল্ট নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। ঠিক আছে, কিন্তু ওই 2 সেমিস্টারের রেজাল্ট আমার খারাপ হয়েছে। সবচেয়ে মানে পেইনফুল বিষয়টা কি জানেন? ফিফথ সেমিস্টারে একটা মহিলা টিচার, ওই মহিলা টিচার করতো কি, ক্লাসে আসতো, বুঝতে পারছেন? ক্লাসে আসতো ও যা পড়াইতো, কিছু স্টুডেন্ট থাকে না যে আপনার মানে ক্লাসে টিচার যা বলে সেটাই নোট করে। আপনি দেখবেন যে ক্লাসে আপনার টিচাররা যা বলতেছে ও সেটা সমানে সামনের বেঞ্চে বসে নোট করতেছে, মানে ওপর দিকেও তাকাচ্ছে না নিচের দিকেও তাকাচ্ছে না, খাতার কলমের সাথে ওর সম্পর্ক। তো ওই ম্যাম যা বলতো ও তা নোট করতো এবং ম্যামের পরীক্ষায় ও পুরাপুরি ম্যাম যা যা বলছে ওইটাই হুবহু উঠাই দিয়ে আসতো, এতে করে রেজাল্ট ভালো হয়েছে। আর আমরা জীবনে কোনোদিন বিশ্ববিদ্যালয় জীবনে আমি ভাই সামনের দিকে বসি নাই, আমি পিছনের দরজা দিয়ে ঢুকতাম, পিছনে বসতাম, পিছনে বসে হয় ফোন টিপতাম না হলে ব্যাগের ওপর মাথা রেখে ঘুমাইতাম। দুইটার একটা কাজ করতাম, কারণ সকাল 8টার ক্লাসে আমার পক্ষে সকাল 8টার ক্লাসে জয়েন করা সম্ভব ছিল না। তারপরে আমি জয়েন করতাম কারণ অ্যাটেন্ডেন্সে মার্কস ছিল, এটার জন্য আমি জয়েন করতাম। তো আমি জীবনে কখনোই আমার অনার্স মাস্টার্স আমি জীবনে কখনোই আমি ওই লেকচার নোটও করি নাই, কারো কাছে নোট ধারও চাই নাই। কোন শিক্ষক কি বলে গেল এটাতে আমার বিন্দু মাত্র কোনো কিছু যায় আসে নাই। ঠিক আছে, যদিও এইগুলা করা উচিত না, কিন্তু কোনো শিক্ষকই এইগুলা নিয়ে করে না। কিন্তু ওই ম্যাম খেয়াল করতো যে কারা নোট উঠাচ্ছে, কারা তার নোটের ভাষা পরীক্ষায় কপি করতেছে, কিভাবে লিখতেছে, এটা খেয়াল করতো, কত পৃষ্ঠা লিখছে।
আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে কখনো এক্সট্রা মানে ওই যে এক্সট্রা শিট নেয় না লেখার জন্য, ভাই রে ভাই কেমনে সম্ভব? পোলাপান দেখতাম, আমরা লুজ বলতাম যে পোলাপান লুজ নিত, 2টা 3টা 4টা। একটা ফাইনাল পরীক্ষায় খাতা থাকতো আমাদের 20 পেজের মতো, আমি 10-12 পেজে লিখে, তাই আমার লিখতে ইচ্ছা করতো না, 10-12 পেজ কোনো রকমে লিখে আমি বের হয়ে আসতাম। ঠিক আছে, একটা প্রশ্নে মার্কস থাকে 10 করে, একটা প্রশ্নের জন্য আমি সর্বোচ্চ 3 পেজ লিখতাম, এর বেশি আমি লিখতামই না। 3 পেজ, তাহলে 3 পেজ যদি আমি লিখি, কখনো কখনো 3 পেজের কমও আমি লিখে আসছি, বাট আমি ভালো মার্কস পাইছি। আমি যা লিখছি একদম টু দ্য পয়েন্ট, আমি অন্য কোনো কিছু লিখিনি। বাট এই ফার্স্ট সেমিস্টারে একজন টিচার ছিল আর 5th সেমিস্টারে ম্যাম ছিল, যারা আমার বিশ্বাস হয় পৃষ্ঠা গুণে নাম্বার দিছে, না হলে ওদের মানে কথাটা পরীক্ষার খাতায় পায় নাই দেখে আমাকে নাম্বার দেয়। এই দুইটার একটা হবে, ঠিক আছে? তাছাড়া মার্কস তো পাওয়ার কথা। আমি নেই, আমার এটা মনে আছে, আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি কোনোদিন কখনোই আমি এক্সট্রা পেপার নেই নাই ভাই, কখনোই না, একদিনের জন্য না, ভুল করেও নেই নাই। আমার পৃষ্ঠাটা বেঁচে যাইতো। আমাকে উচিত ছিল যে একটা খাতায় 2টা বিষয়ের পরীক্ষা না, তাইলে আমি খুব ভালোভাবে দিতে পারতাম, নষ্ট হইতো না এতগুলো পৃষ্ঠা। 21 নম্বরে আসেন। দেখেন 21 নম্বরে কি বলতেছে যে ইফ দ্য লেংথ অ্যান্ড উইথ অফ আ রেক্টেঙ্গুলার গার্ডেন প্লট ওয়ার ইচ ইনক্রিজড বাই 20%, হোয়াট উড বি দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য এরিয়া অফ দ্য প্লট? এই টাইপের প্রশ্ন আমরা সলভ করে আসছি না? এখানে বলতেছে যে একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাবে, প্রস্থ 20% বৃদ্ধি পাবে, তাহলে ওই বাগানের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আয়তকার বাগানের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আমি বারবারই বলছি এই ধরনের প্রশ্ন জ্যামিতির আলোকে চিন্তা করবেন না। আপনি ধরে নেন যে প্রথম ক্ষেত্রে আপনার ক্ষেত্রফল ছিল 100, প্রথম ক্ষেত্রে আপনার ক্ষেত্রফল 100, তারপরে বলতেছে যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তো ঠিক আছে 100-র উপরে 20% বৃদ্ধি পেলে 120। তারপরে বলতেছে যে প্রস্থকেও আপনি 20% বৃদ্ধি করবেন, 120-এর 20% মানে হচ্ছে 24 বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? 144 হবে। তার মানে এরিয়া টু কত? 144। তার মানে শুরুতে এরিয়া ছিল 100, দৈর্ঘ্য আর প্রস্থ 20% করে বৃদ্ধি পাওয়ার ফলে এরিয়া কত? 144। তাহলে কত বৃদ্ধি পাইছে? আপনি বলবেন যে ভাইয়া 44% বৃদ্ধি পাইছে। এই যে অপশন এ তে উত্তর আছে 44%। মেয়েরা খুব পড়ে, ঠিক আছে, মেয়েদের রেজাল্ট ভালো হয়। যেমন আমাদের ব্যাচে একটা মেয়ে ছিল, ঠিক আছে, ওই মেয়ে জীবনে অনেকবার মানে আমাকে ওর নিচে রাখার চেষ্টা করছে, মানে রেজাল্টে আমি যাতে ওর নিচে থাকি সব সময়, এই চেষ্টা করছে, বাট কখনোই সফল হয় নাই। ওই মেয়ে প্রচুর পড়াশোনা করতো, প্রচুর হিউজ পড়াশোনা করতো, লাইব্রেরিতে যাইতো, নোট নিত, এই বই সেই বই, এই রেফারেন্স সেই রেফারেন্স, নানা রকম। যদি এখন ভালো পর্যায়ে আছে, ব্র্যাকে চাকরি করে, ওর স্যালারি কমপক্ষে 1.5 লাখ টাকা, ঠিক আছে, ও এখন ব্র্যাকে আছে, মানে ইউনিভার্সিটিতে না, রিসার্চ বেস জব করে, কিন্তু স্যালারি অনেক বেশি, স্যালারি, রিসার্চ খুব ভালো বোঝে। মেয়েরা প্রচুর পরিমাণে পড়ে। 22 নম্বরে আসেন। দেখেন এই প্রশ্নটাতে কি বলতেছে যে ইফ বি ইজ লেস দেন 2, বির মান কত হবে? 2-এর চেয়ে কম, মানে 2-এর চেয়ে ছোট কোনো একটা সংখ্যা হবে বির মান। তারপর বলতেছে যে and 2x minus 3b is equal to 0, 2x minus 3b সমান সমান যদি শূন্য হয়, which of the following must be true? তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি?
ঠিক আছে, নিচের কোনটা অবশ্যই সত্যি। তাহলে আমরা এখান থেকে বির একটা ভ্যালু আমরা মনে মনে ধরে নিতে পারি যে বির মানটা 2 এর চেয়ে কম হবে। 1 হইতে পারে, 1.5 হইতে পারে, 1.80 হইতে পারে, অনেক কিছু হইতে পারে, মানে 2 এর চেয়ে ছোট হবে সহজ হিসাব। এটা একটা বিষয়। তারপরে বলতেছে যে 2x - 3b ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে আমি বলতে পারি যে 2x = 3b লেখা যায়। এখন আমি যদি জাস্ট এমনি চিন্তা করি যে আমি ওই ফ্র্যাকশনে যাব না, আমি যদি চিন্তা করি যে বির মান হচ্ছে 1, তাহলে তো 2 এর চেয়ে ছোট হচ্ছে। তাহলে বির মান যদি 1 হয় তাহলে 3 গুণন 1 বলতে পারি। তাহলে এই যে 2x = আমি 3 কে 3 বলতে পারি। তাহলে x = আমি বলতে পারি 3/2। তাহলে x = আমি বলতে পারি কত? 2 দিয়ে 3কে ভাগ করলে 1.5। এখন বলেন তো যে কোনটা উত্তর হবে? এখন বলেন যে কোনটা উত্তর হবে? বলেন কোনটা উত্তর হবে? আমি বির মানকে ধরলাম 2 এর চেয়ে ছোট, অর্থাৎ 1 ধরলাম। এখন আমি একটু চেক করি যে আমার উত্তর কোনটা। x এর মান আমার বের হয়েছে কত? 1.5। তার মানে অপশন বি আমি বাদ দিতে পারি, যে x এর মান কখনো 3 এর সমান হইতে পারবে না, এটা বাদ। ঠিক আছে, x এর মান -3 এর চেয়ে বড়, -3 এর চেয়ে বড় হবে। তারপর বলতেছে যে x এর মান 3 এর চেয়ে ছোট হবে। হ্যাঁ, এটা উত্তর হইতে পারে, কারণ 3 এর চেয়ে ছোট তো দেরি হয়। তারপর বলতেছে যে x এর মান 3 এর চেয়ে বড় হবে। এটা অসত্য কথা। ঠিক আছে, যে x এর মান 3 এর চেয়ে বড় হওয়ার কোনো চান্স নাই, 3 এর চেয়ে ছোটই হবে। এখন উত্তর হবে হচ্ছে আপনার অপশন সি। এটা উত্তর হবে না, কারণ 3 এর চেয়ে ছোট মানে কি? 3 এর চেয়ে ছোট, এখানে শুধু বলছে -3 এর চেয়ে বড়। তো -3 এর চেয়ে তো অনেক কিছুই বড় আছে। -2ও বড়, -1ও বড়, তারপরে হচ্ছে আপনার 0ও বড়, 1ও বড়, 2ও বড়, 3ও বড়, 4ও বড়, 5ও বড়, 6ও বড়, 7ও বড়, 8ও বড়, অনেক কিছুই -3 এর চেয়ে বড়। এখানে এক্স এর ভ্যালু ডিপেন্ড করবে যে বির ভ্যালুটাকে আপনি কত ধরতেছেন। সো এখানে এত ঝামেলার দরকার নাই। আমি এখানে এইটা একটু দেখবো অপশনে, যে আমার অপশনটাতে কি আছে। সো অপশনে যদি এইটা আছে যেহেতু, সো আমি এখানে খুব ইজিলি আমি 1 ধরে রেজাল্ট বের করে ফেলতে পারি যে এক্স এর মান 3 এর চেয়ে অবশ্যই ছোট হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই অন্য অনেক কিছুই তো ধরা যায়, বি এর মান তো আপনি 1.5ও ধরতে পারেন। হ্যাঁ, ধরতে পারেন। বি এর মান আপনি 1.8ও ধরতে পারেন। তারপরে বি এর মান আপনি 0.5ও ধরতে পারেন। তারপরে বি এর মান 0.4ও ধরতে পারেন। আপনার 2 এর চেয়ে ছোট যে কোনো কিছু আপনি ধরে দেখেন, দেখেন মানটা সবসময় 3 এর চেয়ে ছোটই আসবে। এক্স এর মানটা অলওয়েজ কি আসবে? 3 এর চেয়ে ছোটই আসবে। আপনি বির মান এখানে যাই ধরেন না কেন, 2 এর চেয়ে ছোট যে কোনো কিছু ধরেন, এক্স এর মান অলওয়েজ অলওয়েজ 3 এর চেয়ে ছোট হবে। বুঝতে পারছেন? আমাদের কালকের ক্লাসটাও, ঠিক আছে, কালকে শুক্রবার না, কালকের ক্লাসটাও আমরা এরকম সন্ধ্যার দিকেই করব, অর্থাৎ 7:30 থেকেই করব। ঠিক আছে, কালকের ক্লাসটাও আমরা সন্ধ্যা থেকেই করব। বুঝতে পারছেন? আমাদের আজকে দিয়ে 12টা ক্লাস শেষ, আমরা আর 11টা ক্লাস করব। 11টা ক্লাস আমাদের হইলে এই কোর্সটা শেষ হয়ে যাবে। তো আমরা কালকে 2009-এর এই বাকি অংশটা দেখব। বাকি বোধহয় আর 22টা কি 23টা ইয়ে আছে, প্রশ্ন আছে বোধহয়। এরকম এরকম সহজ প্রশ্ন আছে, খুব বেশি সময় লাগবে না, 1 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আল্লাহ হাফিজ।